দাদু, প্লিজ দাদু, আমি এই বিয়ে করব না, কিছুতেই না। দাদু প্লিজ, ইউনো আসবে, তুমি একটু অপেক্ষা করো প্লিজ দাদু। আমি ইউনোকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ এমন করো না, আমি মরে যাব। এইটুকু বলে তে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তে দাদু এখনো সোফায় মাথা নিচু করে পাথরের মতো বসে আছে। তের কথায় ওনার কোনো হেলদোল হলো না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত, তের মা, বাবা, ছোট ভাই, তের বড় আব্বু, আম্মি এবং তাদের ছেলে জংকুক। আজ তের বিয়ে ছিল তার ভালোবাসার মানুষের সাথে, কিন্তু বরযাত্রী আর আসেনি। কেন তা সবারই জানা, কিন্তু কেউ বলতে পারছে না তে কষ্ট পাবে বলে। পুরো বাড়ি থমথমে, কারণ বাড়ির একমাত্র মেয়ে তের বিয়ের দিন আজ। 8টা বাজতে চলল, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। আশেপাশে কানাঘুষো সে কখন থেকে শুরু হয়েছে, সবাই সেই একই কথা বলছে। আর তে নববধূ বেশে সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটির কখন ইউনো আসবে আর তাকে তার করে নিয়ে যাবে। কিন্তু না, আসেনি ইউনো, না এসেছে কোনো বার্তা তার জন্য। যদিও এসেছে ঠিকই, কিন্তু সেটা তে জানে না। সত্যি না জানিয়ে তাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে ইউনো নয়, বরং জংকুককে তার বিয়ে করতে হবে। ইউনো বরযাত্রী নিয়ে আর আসবে না। এই কথা শুনতেই তে তার দাদুর পা জড়িয়ে ধরে কান্না করছে। তে বারবার একই কথা বলে যাচ্ছে। তে আবারও বলল, আমি অন্য কাউকে বিয়ে করব না, আর একটু অপেক্ষা করো, ইউনো ঠিকই আসবে আমায় নিতে, প্লিজ দাদু। এসব বলে গুমড়ে কান্না করছে তে। তে দাদু এতক্ষণ চুপ করে থাকলেও এবার তের গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। তে চুপ হয়ে একদম স্তব্ধ হয়ে যায়। তার দাদু তাকে মেরেছে, তার বিশ্বাস হচ্ছে না তের। সাথে সাথে দাদুর পা ছেড়ে দেয় তে। তে বুঝে যায় জংকুককেই বিয়ে করতে হবে তার। তে চোখ বন্ধ করে বসে থাকে ফ্লোরে। মিনহো চর দিয়ে বুকে হাত দিয়ে বসে আছে। তিনি যে নিজের কলেজাতেই হাত উঠিয়েছেন আজ, এসব দেখে নামজুনের চোখ ভিজে ওঠে। তের বাবা জেহব চুপ করে মাথা নুইয়ে বসে আছেন। তের মা ইয়ঞ্জুন সেই কখন থেকেই অজ্ঞান। তের বড় আম্মি জিন ইয়ঞ্জুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তের দিদুন লিজা চোখ মুছছে বারবার নিঃশব্দে। আর জংকুক এক নজরে তের দিকে তীক্ষ্ণ ও অগ্নিময় চোখে তাকিয়ে আছে। চোখ দিয়ে তেকে ঝালাফালা করে দিচ্ছে জংকুক, কিন্তু মুখ চোখ তার নর্মাল, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে সে। একটু পর নিজেকে শক্ত করে মিনহো, তারপর চেঁচিয়ে ওঠে, এভাবে মরা কান্না না করে যা ভিতরে কাজীকে ডেকে নিয়ে আয়, এখনই বিয়ে হবে তের সাথে জংকুকের। ব্যাস, আর কারো কথায় পাত্তা নেই। ওনার দুই ছেলে চটজলদি উঠে দাঁড়ায়, মানে জেহব আর নামজুন। ওনারা কাজী সাহেবকে ডেকে ভিতরে আনেন, যিনি প্রায় 8 ঘন্টা ধরে বিয়ে পড়ানোর জন্য অপেক্ষা করছেন। আর কাজীকে ভেতরে আসতে দেখে তে তার দামি ও ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, কিন্তু আর কিছুই বলতে পারে না তে। আর না কান্না করে সে, কেন করবে? ইউনো নিচেই তো আসেনি তাকে নিতে, তাহলে আর কেন কান্না করবে তে? অভিমানে তে চুপ মেরে গেলেও মন মানছে না কিছুতেই। আর কোনো কথা হয় না ড্রয়িং রুমে, শুধু বিয়ে পড়ানো হয়। তে আর ঝামেলা না করে কবুল বলে দেয়। কিছুই করার নেই, কি ঝামেলা করবে সে? বিয়ে পড়ানো শেষ হলে কাজী চলে যায়। আর মিনহো জংকুককে নিজের কাছে বসিয়ে বলে ওঠে, তে বাড়ির সবার কলিজা, তুমি তা জানো, কিন্তু তুমি ওকে কতটুকু ভালোবাসো জানি না, কিন্তু আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আশা করি তুমি সব ভুলিয়ে দেবে ওকে, নতুন করে গড়বে সব। জংকুক মন দিয়ে মিনহোর কথাগুলো শুনে তারপর বলে উঠল, জি দাদু, আমি চেষ্টা করব। মিনহো নাতির কাঁধে হাত রেখে বলে উঠল, চেষ্টা না, আমি জানি তুমি পারবে। এখন যাও, তাহলে তুমি তোমার বউকে নিয়ে যাও ভিতরে, সামলাও ওকে। সবার অবস্থা বুঝতেই তো পারছো। জংকুক মাথা দুলিয়ে বলে ওঠে, দাদু, তুমি বললে আমি ওকে আমাদের বাগান বাড়িতে নিয়ে যেতে চাই। 2-1 দিন এখানে না থাকাই ভালো, ও পেস পাবে। তুমি বললে নিয়ে যাব। মিনহো কিছুক্ষণ ভেবে বলল, তুমি একদম ঠিক বলছো, যাও, ড্রাইভার পৌঁছে দিবে তোমাদের।
সাবধানে থেকো। জাংকুক আস্তে করে বলল, জি দাদু। বলে জাংকুক উঠে তের কাছে যায়। তে এখনো ফ্লোরেই বসে। ইভেন এই ফ্লোরে বসেই তে কবুল বলেছে। নিজেকে জাংকুকের সম্পত্তি বানিয়ে দিয়েছে। জাংকুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, তারপর হাত ধরতে গেলে তে উঠে দৌড়ে চলে যেতে নাই, কিন্তু জাংকুক তের হাতের কবজি টেনে ধরে ফেলে। তে এবার চুপ থাকতে পারে না। এতক্ষণ সবই শুনেছে, কিন্তু সে যেতে চায় না কোথাও, তাই কান্না করতে করতে বলে, প্লিজ দাদু, আমি যাব না। আমার ইউনোকে খুঁজতে হবে। প্লিজ, আমি কোথাও যাব না দাদু, আমার পাঠিও না। কেন এসব করছো আমার সাথে তোমরা? তে সব বিলাপ করছে। জাংকুক তার চোয়াল শক্ত করে। রাগে গা ফেটে যাচ্ছে তার, কিন্তু কিছু বলে না। সে অপেক্ষা করছে অন্য কিছুর। তে নিজের হাত জাংকুকের থেকে ছাড়াতে ছুটোছুটি করছে, কিন্তু জাংকুক হাত না ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এসব দেখে মিনহো প্রায় গলা ফাটিয়েই চিৎকার করে বলে, জাংকুক, নিয়ে যাও ওকে। ভালোভাবে না গেলে অন্যভাবে নিয়ে যাও। তে আবারও দাদুর চিৎকারে আটকে ওঠে আর ভয়ে তে তার হাত দিয়ে চেপে ধরে। আর জাংকুক বাঁকা হাসে। সে তো এই চিৎকারটা শোনারই অপেক্ষা করছিল। এই চিৎকার কানে যাওয়ার 10 সেকেন্ড পরেই তেকে পাঁচ কোলে তুলে নিয়ে হাঁটা দেয় জাংকুক। আর তের কিছুই করার নেই। জাংকুকের বুকে পড়েই কান্না করতে থাকে ফুপিয়ে। আর জাংকুক হাঁটছে আর মনে মনে বলছে, তুমি ভাবতেও পারবে না দাদু, আজ আমি তোমার কলিজার টুকরার সাথে ঠিক কি করব। গেট রেডি তে বেবি। তোকে আজকে আমাদের বিয়ের দিনে তোর লাইফের সবচেয়ে বড় গুড নিউজটা দেব। বলেই বাঁকা হেসে তের দিকে তাকায় জাংকুক। ওরা বাড়িটা থেকে বেরিয়ে যেতেই মিনহো কান্না করে দেয়। আজ ফুলের মতো বাচ্চাটার গায়ে হাত তুলেছেন তিনি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। অধিক রাগের অধিকারী মিনহোকে পুরো শহর এখনো ভয় পায়, সাথে তার পুরো পরিবার। তিনি যেমন রাগী, তেমন বদমেজাজি, তেমন নরম মনের। ওনার এক কথাই শেষ কথা। ওনার উপর কেউ কথা বলে না। বয়স বাড়লেও এখনো ফিট তিনি। ছেলেরা বড় হয়েছে, বাবা হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাবার কথাতেই উঠতে বসতে হয় তাদের। আর উনি নিজের কলিজা ভাবে তেকে। আর আজ তের ওপর হাত উঠিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তে বেরিয়ে গেলেই তিনি কান্না করতে করতে সোফায় শুয়ে পড়ে। উপস্থিত সবাই এসে ওনাকে ধরে আর ডক্টর ডাকে, কারণ অবস্থা খারাপ ওনার। এদিকে জাংকুককে ড্রাইভার পৌঁছে দেওয়ার কথা থাকলেও জাংকুক নিজেই ড্রাইভ করছে। পাশে তে এখনো কান্না করছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ দেখাচ্ছে না জাংকুক। সে সিগারেট খাচ্ছে আপন মনে আর ড্রাইভ করছে, আর বারবার তেকে তাচ্ছিল্যভাবে দেখছে, যেন তের কান্নায় জাংকুকের মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। জাংকুক মনে মনে আবারও বলে, আজ সারা রাত তোকে এভাবেই কান্না করতে হবে তে। আজকের রাজ্যে তুই ভুলতে পারবি না কোনো দিন। আমি ভুলতে দেব না, কিছুতেই না। ঘন্টাখানেক বাদে জাংকুকদের দামি গাড়িটা তাদের নিজস্ব বাগান বাড়িতে থামে। তে এখনো থামেনি। জাংকুক বিরক্ত স্বরে বলল, প্লিজ এই ড্রামাটা স্টপ কর আর নাম, এসে পড়েছি। তে ভাবছে কার সাথে বিয়ে হলো তার, যে কিনা 5টা বছর পর লন্ডন থেকে এসেও তের সাথে একটা বারও কথা বলেনি। তে বুঝতে পারে জাংকুক তাকে সহ্য করতে পারে না কিছুতেই, তাই তো দূরে দূরে থাকে দেশে আসার পর থেকে। আর তার সাথে দাদু তার বিয়ে দিয়ে দিল ভেবেই তে আরো কান্না বাড়িয়ে দেয়। জাংকুক রেগে কার থেকে নেমে তেকে এক প্রকার টেনে কার থেকে নামায়, তারপর টেনে হিঁচড়ে বাড়ির ভিতর নিয়ে যায়। তের অবস্থা খারাপ। লেহেঙ্গা এত ভারী যে তার হাঁটতেও কষ্ট হচ্ছে। তার উপর জাংকুক তাকে টেনে হিঁচড়ে এক প্রকার দৌড়ে নিয়ে যাচ্ছে। তে বারবার লেহেঙ্গাটায় পা বেঁধে পড়ে যাওয়ার অবস্থা। পায়ে ইতিমধ্যে ব্যথা অনুভব করছে তে। চিৎকার করে কান্না করছে সে। অবশেষে জাংকুক তাকে একটা রুমে এনে ধাক্কা দিয়ে বেডে ছুঁড়ে ফেলে। বেচারি পড়ে রয় আর উঠতে পারে না। অনেক ক্লান্ত তে। আর কত, প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ে নিয়ে ব্যস্ত সে। তার উপর আজ বিয়ের দিন, খাওয়া দাওয়া বন্ধ প্রায়। টাইম কই এত খাওয়ার? তাও
ওর সারা দিন একটার পর একটা ঝটকা, আর কত নিবে তে? আর না আছে শরীরের শক্তি, আর না আছে মনে। তাই চুপচাপ ওই রকম ভাবেই পড়ে থাকে নরম তুলতুলে বেডে। জাঙ্কুক আবারও কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। ছাদে চলে যায় জাঙ্কুক। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরায় সে। তারপর 2-3টা টান দিয়ে নিজে নিজেই বলে ওঠে সে, কেন বদলে গেলি তুই তে? সব ভুলে গেলি তুই, স্বার্থপর মেয়ে? আমার কাছে পাত্তা না পেয়ে ইউনোকে বেছে নিলি, তাহলে আমায় পাগল করলি কেন? জাঙ্কুক অতীতে ডুব দেয় সেই দিনে, যেদিন থেকে তের পাগলামি দেখেছিল জাঙ্কুক। স্কুল থেকে ক্লাস শেষ করে তে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে বান্ধবীর সাথে ফুচকা খাচ্ছিল। সাথে তার বান্ধবী জিমিন আর রোজ ছিল। তারা তিনজন একসাথে মিলে ফুচকা খাচ্ছিল। এটাই তাদের 6 নাম্বার প্লেট চলছিল। কোথা থেকে জাঙ্কুক ভাইয়া গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। তে জাঙ্কুককে মনে মনে প্রচন্ড ভালোবাসে। তুই জাঙ্কুকের কাছে পাত্তা পায় না সে কখনোই। যতবারই সে প্রকাশ করতে গেছে, উল্টো গালে দাগ করে ফিরে এসেছে, অর্থাৎ থাপ্পড় খেয়ে আর কি। জাঙ্কুক আসতেই তে তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়তে লাগলো। সুগার ডাকে থামকায়, এই শাকচুন্নি কই যাস? হ্যাঁ? তে তেলে বেগুনে জ্বলে উঠলো, ক্ষোভ নিয়ে বলল, আমি মোটেও শাকচুন্নি না, আমি আমার দাদুর বড়লোক পুতিন। সুগার তের কথা শুনে ভুরু কুচকে তাকালো তার দিকে। সেও ট্যারা করে জবাব দিল, হ্যাঁ, মিনহো দাদুর বিগড়ে যাওয়া পুতিন। তে এগিয়ে এসে বলল, একদম বাটপারি করে মিথ্যে কথা বলবে না, উল্লুকের নানা। সুগা তের চুলে টান দিল। সে বলল, একদম পটর পটর করবি না। তে কিছু বলতেই যাবে, তার আগে দেখে তার সামনে তারই বান্ধবীর সাথে জাঙ্কুক হেসে হেসে কথা বলছে। আর তার বান্ধবী রোজ মাঝে মধ্যে জাঙ্কুকের কথা শুনে তার গায়ে ঢলে পড়ছে। মনে হচ্ছে কতই না রসিকের কথা বলছে, কিন্তু এই লোক তো আস্ত একটা টিটকুটে করলা। রোজ আবারও জাঙ্কুকের গায়ে হাসতে হাসতে ঢলে পড়ে যেতে যেতে বলল, ওহো জাঙ্কুক বেবি, ইউ আর সো ফানি। এই কথা শুনে তের চোখ কপালে। তার খুব করে বলতে ইচ্ছা করলো যে ফানি বলার শখ আজীবনের মতো ঘুচিয়ে দেবো বটপরের নানি। জিমিন বলে উঠল তেকে, দেখ দোস্ত, তোর পছন্দের মানুষের সাথে রোজ কেমন করে লেপ্টে পড়ছে বারবার ওর গায়ের উপর। তের হাতে পানির বোতল ছিল, 2 হাত দিয়ে এত শক্ত করে চেপে ধরেছে মনে হচ্ছে বোতলটাই জাঙ্কুক। মন ভাবে চেপে ধরেছে যেন দম ফুরিয়ে যায় জাঙ্কুকের। বোতলটা নিমেষেই বেঁকে গেল তের চেপাচেপিতে। সে তাৎক্ষণিক চিৎকার দিয়ে উঠল, ড্রাইভার! ড্রাইভার তেদের স্কুলের সামনে স্টলে বসে চা খাচ্ছিল। তে এমন চিৎকার শুনে ড্রাইভারের মুখ থেকে চা বেরিয়ে দোকানির গেঞ্জিতে পড়ে গেছে। ড্রাইভার কোনো জবাব দিতে পারে নাই। সে দৌড় দিয়ে তের কাছে চলে আসলো। সে এসেই জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামুনি, ফুচকা খাওয়া শেষ? তে রেগে বলল, হ্যাঁ, বাড়ি যাব। জাঙ্কুক এতক্ষণ সব শুনছিল। সে এগিয়ে এসে বলল, তুমি গাড়ি নিয়ে বাড়ি যাও চাচা, আমি ওকে নিয়ে আসবো। তে চোখ মুখ শক্ত করে আবারও বলে উঠল, আমার গাড়ি নাই, আমি আপনার গাড়িতে কেন যাব? চলুন চাচা। জাঙ্কুককে আর কিছু বলার সুযোগ না দিয়ে তে ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। জাঙ্কুক আর থেমে থাকেনি, সেও গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। রোজ মন খারাপ করে বলল, দেখ না দোস্ত, ও চলে গেল নাম্বারটা না দিয়েই। জিমিন ভেঙচি কেটে বলল, বামুন হয়ে চাঁদে হাত পাড়াস কেন? জিমিনও এই কথা বলে রিক্সা ডেকে উঠে চলে গেল। আর রোজ মনে মনে ভাবছে কিভাবে জাঙ্কুককে পটানো যায়। দিন যায়, মাস যায়, বছর যায়, তে আস্তে আস্তে বড় হতে থাকে। জাঙ্কুককে নানা দিক থেকে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করেছে তে, কিন্তু জাঙ্কুক তাকে পাত্তা দেয়নি কখনো। সে উল্টে অন্য মেয়েদের সাথে ফ্ল্যাটিং আর টাইম পাস করতে বিজি ছিল। একদিন জাঙ্কুকের বাইরে যাওয়া ঠিক হলো। লন্ডনে থেকে পড়তে পাঠাবে তার বাবা। বিলেত ফেরত ছেলের হাতে ব্যবসার দায়িত্ব দিয়ে অবসর নিতে চান তিনি। জাঙ্কুকের লন্ডন যাওয়ার কথা শুনে তে কান্নায় ভেঙে পড়ে। সে হন্তদন্ত হয়ে জাঙ্কুকের ঘরে ছুটে যায়। জাঙ্কুকের ঘরে গিয়ে দেখে জাঙ্কুক কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। জাঙ্কুক দেখলো তে এসেছে তার ঘরে, তবুও তোয়াক্কা না করে নিজের তালে কথা বলে যাচ্ছে সে। তে কান্না করতে করতে
বলল, জঙ্কুক ভাইয়া আমার একটা কথা শুনবে প্লিজ? জঙ্কুক বিরক্তি নিয়ে তাকিয়ে আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। তে জঙ্কুকের হাতটা টানাটানি করতে লাগলো। জঙ্কুক ফোনের লাইন কেটে তের দিকে আগুন চোখে তাকিয়ে তার দুই বাহু ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো, সমস্যা কি তোর? একটুও শান্তিতে থাকতে দিবি না? মনে হচ্ছে তোর জন্য বাড়িতে আমি দুই দণ্ড টিকতেও পারবো না। বাইরে যাচ্ছি, এখন শান্তিতে থাকতে পারবো। জঙ্কুকের কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে দেখা করতে। জঙ্কুকের এরকম কথা শুনে তে যেন পাথর হয়ে গেছে। সে আর কোনো টুর শব্দ করেনি। দেখতে দেখতে জঙ্কুকের যাওয়ার দিন চলে আসলো। সবাই তাকে বিদায় দিতে আসলেও তে আসেনি। তে শুধু নিজের জানালা থেকে আড়াল হয়ে জঙ্কুকের যাওয়ার পথ দেখেছিল। কেটে যায় 5টা বছর। তে অনার্স শেষ করে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছে। অনার্সে ঢুকে ঢুকেই ইউনোর সাথে তার বন্ধুত্ব হয়। তার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে ইউনো। জঙ্কুকের জন্য নিজের অনুভূতিগুলো কি ছিল সেটাও জানতো ইউনো। ইউনো থেকে মনে মনে একতরফা ভালোবাসতে আরম্ভ করে, কিন্তু তের চোখে ইউনো খুবই ভালো বন্ধু। একদিন ইউনো থেকে সাহস করে বলে দেয় নিজের অনুভূতির কথা। তখন তে শান্ত স্বরে জবাব দেয়, আমার দ্বারা ভালোবাসা হয়তো সম্ভব নয়, কিন্তু তোকে আমি যথেষ্ট সম্মান করি। বাড়িতে বিয়ের প্রস্তাব দিস, তারা যা ডিসিশন নেবে তাই মেনে নেব আমি। সেদিন তের এরকম জবাব শুনে ইউনো তাকে জাপটে ধরেছিল। তের মনে মনে তখনও চলছিল, ওই যে তোমার অপেক্ষা করে না, তোমার পথ ছেড়ে থেমে নেই, তার না বলা শহরের ভিড়ে তোমার থাকার অধিকারও নেই। জঙ্কুক লন্ডন যাওয়ার পর হাড়ে হাড়ে টের পায় যে তেকে সে কতটা ভালোবাসে, তের প্রতি কতটা আসক্ত হয়ে গেছে। তেকে এমন কোনো দিন নেই যে মনে করেনি। সে তের সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু তে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 5 বছর পর যখন সে দেশে ফিরল, সিদ্ধান্ত নিল যে সে তেকে বিয়ে করবে, যে করেই হোক। তখনই এসে জানতে পারলো তের বিয়ে ঠিক। শুনে মেজাজ আরো গরম হয়ে গেছিল। তখন বিয়ের জন্য আসা অতিথি জানিয়েছিল তাকে যে তে রিলেশন করেই বিয়ে করছে। তখন তার এটাই ধারণা ছিল। তার কাছে পাত্তা না পেয়ে সে অন্য কাউকে বেছে নিয়েছে। কিন্তু তের বিয়েটা শেষমেশ ইউনোর সাথে হলো না, কার সাথেই হলো। অতীতের স্মৃতি থেকে ফিরে আসলো জঙ্কুক। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে 4 প্যাকেট শেষ করে ফেলেছে। সেই সব ভাবছিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। নিশ্চয়ই তে একা একা ভয় পাচ্ছে। তাছাড়া আজকে তার বাসর রাত, আর আজকে দেরি করা চলবে না। জঙ্কুক ছাদ থেকে নেমে ঘরের দিকে রওনা দিল। ঘরে গিয়ে জঙ্কুক দেখলো তে ঘরে নাই। তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখলো তে বাড়ি থেকে পালাচ্ছে। জঙ্কুক দৌড়ে গিয়ে তেকে নিজের দিকে হ্যাঁচকা টান মেরে কষিয়ে থাপ্পড় মারলো। তে ছিটকে নিচে পড়লো মার খেয়ে। এত ঝটকা খেয়ে মনে হচ্ছে সে কান্না করতেও ভুলে গেছে। জঙ্কুক তাকে হিড়হিড় করে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। লেহেঙ্গার থেকে এখন নিজেকে ভারী লাগছে তের। তে বলল, আমাকে ছাড়ুন, আমার ইউনোকে খুঁজতে হবে। ইউনো আমার জন্য অপেক্ষা করছে। জঙ্কুক তের মুখে অন্য কারো নাম শুনে আরো রেগে গেছে। জঙ্কুক তের মুখে এত জোরে চেপে ধরেছে মনে হচ্ছে গাল ভেদ করে আঙুলগুলো ঢুকে যাবে। জঙ্কুক চিৎকার দিয়ে বলল, ইউনো মারা গেছে। শুনেছিস তুই? কার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে তোর প্রেমিক। জঙ্কুকের মুখ থেকে ইউনোর মারা যাওয়ার কথা শুনে তে থমকে গেছে। অসাড় হয়ে আসছে শরীর। যা বলছে তা কি সত্যি? তুমি মিথ্যা কথা বলছো, তাই না? বলো না, তুমি মিথ্যা কথা বলছো। এসব বলতে বলতে তে জঙ্কুকের পা ধরে বসে পড়লো আর পাগলের মতো বিলাপ করতে লাগলো। জঙ্কুকের মায়া হচ্ছে, সেই সাথে প্রচন্ড রাগে ফুলছে। জঙ্কুক তার 2 বাহু টেনে তুলে বলল, এটাই সত্যিতে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। তে অঝরে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলল, তুমি মিথ্যা বলছো। আমি জানি তুমি আমাকে সেই ছোট থেকেই দেখতে পারো না, এই জন্য তুমি ইউনোকে মেরে ফেলেছো, তাই না? জঙ্কুকের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। সে থেকে দেওয়ালে ঠেসে ধরে বলল, ইউনোকে আমি মারিনি, তবে আজকের পর থেকে কেউ যদি তোর আর আমার মাঝে আসার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো, কারণ তুই শুধু আমার। তের কানে জঙ্কুকের বলা কোনো কথাই যাচ্ছে না। চারিদিক ঝাপসা দেখছে সে, মনে হচ্ছে অতল সাগরে গভীর তলিয়ে যাচ্ছে।
জাঙ্কুক ঘাবড়িয়ে গেছে। তে অতিরিক্ত শক পেলে সেন্স হারিয়ে ফেলে। তারপরেও এত কিছু গেছে আজকে ওর ওপর দিয়ে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে শুয়ে দিল। ডাক্তারকে কল দিতে লাগলো জাঙ্কুক। জাঙ্কুক অবচেতন অবস্থায় তেকে দেখে বলল, কেন তুই আগের মতো বুঝিস না যে আমি তোকে কতটা চাই? মিনিট 10 পর ডাক্তার এসে দেখে গেল তেকে। অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে না পারার ফলে তার প্রেসার ফল করেছে, যার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। ঘুমের ইনজেকশন দিল তেকে। আজকে রাতটা আরাম পাক, সকাল হতে হতে ঠিক হয়ে যাবে সে। ডাক্তার যাওয়ার পর জাঙ্কুকের লেহেঙ্গাটা বদলে নর্মাল ড্রেস আপ করিয়ে দিল। জাঙ্কুক থেকে চেঞ্জ করিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আজ যদি তুই অন্য কোনো কাউকে বিয়ে করার কথা না বলতি, আমার জন্য অপেক্ষা করতি, তোকে আজকে আদরে ভরিয়ে দিতাম আমি তে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ তের দিকে তাকিয়ে শাওয়ার নিতে ঢুকে গেল ওয়াশরুমে। দেওয়ালে হাত দিয়ে উদাম গায়ে পানি বেয়ে চলেছে জাঙ্কুকের শরীরে। মাথায় চলছে নানান চিন্তা, কিভাবে কি করবে, কিভাবে সামাল দিবে এসব। জাঙ্কুক দেওয়ালে হাত শক্ত করে রেখেই বলল, তুই শুধু আমার তে, আর কাউকে না আসতে দিব না তোকে যেতে দিব। সকালবেলায় পাখি কিচিমিচির ডাকে জাঙ্কুকের আগে ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তে এখনো ওঠেনি। সকালবেলা স্নিগ্ধতা যেন তেকে আরো মোহনীয় করে তুলেছে। এক ধ্যানে চেয়ে রয়েছে তের দিকে। তে নাক মুখ চোখ সব মনে হয় কেউ যেন যত্ন নিয়ে নকশা করে এঁকে দিয়েছে। তে মুখের উপর চুল এসে পড়েছে। জাঙ্কুক তা আলতো করে সরিয়ে দিল, গালটাকে একটু ছুঁয়ে দিল। ইচ্ছা করছে সমস্ত আদর দিয়ে উজাড় করে তেকে ভালোবাসতে, কিন্তু জাঙ্কুকের পরক্ষণেই মনে পড়ে গেল যে তাকে ছেড়ে ইউনোকে বিয়ে করতে চেয়েছিল। জাঙ্কুকের কপালের রগটা ফুলে গেল। এক লাফে নিচে নেমে পড়লো বিছানা থেকে। ফ্রেশ হতে চললো ওয়াশরুমে। তে ঘুম ভাঙলো বেলা 11টার দিকে। আড়মোড়া ভেঙে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। পর মুহূর্তেই সে বুঝলো সে তাদের বাগান বাড়িতে আছে। জাঙ্কুক এনেছে তাকে গতকাল রাতে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল তার। নিজের জামা কাপড় চেঞ্জ দেখে তের চোখ কপালে। নিশ্চয়ই জাঙ্কুক করেছে। জাঙ্কুক কোথায় আছে তা রেগে মেগে খুঁজতে লাগলো তে। জাঙ্কুক নিচে বসে মোবাইলে টাইপিং করছে আর এক হাতে কফি খাচ্ছে। তে নিচে নেমে এসে জাঙ্কুকের কলার ধরে বলল, আমার জামা কাপড় বদলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কে আপনি আমার? জাঙ্কুকের একে তো মেজাজ খারাপ হয়ে গেছে, তে তার কলার ধরেছে, তার উপর এসব উদ্ভট কথা। জাঙ্কুক উত্তর না দিয়ে তে চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। শুরু হলো অত্যাচার তের ঠোঁটের উপর। কামড় দিচ্ছে জাঙ্কুক তের ঠোঁটের উপর। চুলের মুঠিটাও শক্ত তার। তের হাত দুটো বেঁকিয়ে রেখেছে জাঙ্কুক। চোখের এক পাশ দিয়ে পানি পড়ছে। এই চুমুটা তার বেস্ট চুমু হতো যদি জাঙ্কুক তার ভালোবাসাকে গ্রহণ করে বিয়ে করতে এতদিনে। জাঙ্কুক তো তাকে কখনোই চায়নি। চুমুটা জোর করে দিল জাঙ্কুকের কাছে। তের ঠোঁটটা ওয়াইনের থেকেও নেশাক্ত মনে হচ্ছে এখন। তেকে নিয়ে সোফায় শুয়ে পড়ল। সোফায় থেকে শুয়ে সম্পূর্ণ ভর দিল তার উপর জাঙ্কুক। এতক্ষণ কামড় দিল, এখন চুষে নিচ্ছে তের ঠোঁট। তের কোমর জুড়ে জাঙ্কুকের হাতের বিচরণ চলছে। বেশ কিছুক্ষণ পর ঠোঁটের যুগলবন্দি থেকে তে মুক্তি পেল। সে এখনো চোখ বন্ধ করে আছে। সে কনফিউশনে আছে, তাকে ভালোবেসে আদর করলো নাকি রাগে। জাঙ্কুক ফিসফিস করে বলল, ভেবে নে এখন তুই আমার কে? তে চোখ তুলে তাকানোর সাহস নেই। জাঙ্কুকের বলা কোনো কথা তার কানের কাছে যাচ্ছে না। সে শুধু একটাই কথা ভাবছে, ভালোবেসে কাছে না টেনে এখন সে আমাকে কিভাবে যেতে বিয়ে করেছে। বুয়া এসে সকালে সব কাজ করে দিয়েছে। তে বসে বসে পরোটা মিষ্টি খাচ্ছে। বিয়ের চক্করে ঠিকঠাক খাওয়া হয়ে ওঠেনি তার। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকিয়ে আছে তের দিকে। তে খেতে খেতে বিষম খেলো। জাঙ্কুক তাড়াহুড়ো করে পানি দিল। জাঙ্কুক এক ধমক দিয়ে বলল, খাবার তো পালিয়ে যাচ্ছে না, একটু ধীরে সুস্থে খেলে কি হয়? তে আবারও মুখে পরোটা পুড়ে বলল, নিজে তো ঠিকই খেয়ে দিয়ে দিব্যি জিম করে ঘুরে বেড়াচ্ছেন, আমার খবর কি নিয়েছিলেন? জাঙ্কুক ভুরু নাচিয়ে বলল,
বিয়ের তালে তুই থাকলে সেখানে কি আমি না খেয়ে থাকবো? জঙ্কুকের মুখে বিয়ের শব্দটা শুনে তের ইউনোর মুখটা ভেসে উঠলো। নাস্তা মনে হচ্ছে আর গলা দিয়ে নামবে না তার। কোনো রকমে গ্লাসের পানিটুকু গলার ভিতরে ঢেলে দিয়ে ডাইনিং থেকে নিঃশব্দে উঠে পড়লো সে। জঙ্কুক বুঝতে পারলো না এখন কি কারণে ও আপসেট হলো, বাট এখন এটুকু হলেও আন্দাজ করতে পেরেছে। ছাদে বসে আছে তে, হাঁটুর ভরে মাথা দিয়ে। কি থেকে কি হয়ে গেল, জীবনটা নিমেষেই বদলে গেল। জঙ্কুক ঘরে এসে দেখে তে নেই ঘরে। তেকে ঘরে দেখতে না পেয়ে জঙ্কুকের মাথা খারাপ হয়ে গেল। আবার পালালো কিনা সেটাই ভাবছে সে। তাড়াহুড়ো করে বাহিরে আসলো, তাও দেখতে পেল না। দারোয়ানকে জিজ্ঞাসা করলো, সেও দেখে নাই তেকে বাহিরে আসতে। এদিকে জঙ্কুকের টেনশনে মাথা ফেটে যাচ্ছে যে কোথায় গেল সে। বাহিরে যায়নি তো কোথায় গেল? সন্ধ্যা পার হয়ে রাত হতে চললো, তবুও তের খোঁজ পায়নি জঙ্কুক। মিনহো এর মধ্যে দুবার কল করে তেকে চেয়েছেন, বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়েছে সে ব্যাপারটা। এখন কিভাবে অ্যাভয়েড করবে? বুকের বাপাসটা ভীষণ চিনচিন করছে। একবার তেকে হারিয়েছে, আজ যদি ইউনোর অ্যাক্সিডেন্ট না হতো তে ঠিকই এখন অন্য কারো ঘর করত, অন্য কারো বউ হতো। তে অন্য কারো বউ হতো ভেবেই জঙ্কুকের মেজাজটা আবার খারাপ হয়ে যাচ্ছে। তেকে ভোলার জন্য লন্ডনে কত ধরনের নেশা করত, তারপরেও তের মোহ সে ভুলতে পারেনি। জীবন বিচিত্র, যখন সাথে থাকে তখন আমরা ঘুরে তাকাই না, আর দূরে থাকলে কলিজা ফাটাইয়া দিই চেঁচিয়ে। তে মাথা নিচু করে এতটাই বেশি মগ্ন ছিল নিজের ভাবনাতে যে এইদিকে যে সকাল থেকে রাত হয়ে গেছে তার কোনো হুঁশি নেই। তে টের পেল মশার কামড়ে হাজার হাজার মশা তাকে কামড়াচ্ছে। মশা দেওয়া কামড়গুলোতে তে চুলকাচ্ছে আর নিচে নামছে। তার মাথাতেও নাই জঙ্কুক কি অবস্থায় আছে। তে যখন ঘরে গেল দেখতে পেল জঙ্কুক মাথা নিচু করে তার দুই হাতের উপর ভর দিয়ে আছে। জঙ্কুকের এরকম লুক দেখে তের আত্মার পানি শুকিয়ে গেল। হালকা শুকনো ঢোক গিলল সে। কারোর পায়ের শব্দে জঙ্কুক মাথা উঁচু করে তাকালো, দেখলো তে দাঁড়িয়ে আছে। তেকে দেখে জঙ্কুক খুশি হলেও পরক্ষণে তার মাথা খারাপ হয়ে গেল। তের গায়েব হওয়া নিয়ে সে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলি? তে আমতা আমতা করে জবাব দিল, ছাদে। তে মুখের কথা শুনে জঙ্কুক চিল্লিয়ে উঠল এক প্রকারে। তুই কি ভেবেছিস তুই এরকম লুকোচুরি করবি আর আমি তোকে কুকুরের মতো খুঁজবো? হ্যাঁ, তোকে আজকে সারাদিন আমি কুকুরের মতোই খুঁজেছি। আমাকে তো মানুষ মনে হয় না তোর, আমার তো অনুভূতি নাই, আমি তো রোবট না। জঙ্কুক এসব কথা বলে তেকে ছেড়ে ওখান থেকে চলে গেল। তে থ মেরে দাঁড়িয়ে রইল যে হলোটা কি। দাদু কখন থেকে কল করে যাচ্ছে, এই লোকটা গেল কোথায় নিজের মোবাইলটা রেখে? কারণ মিনহো বারবার ফোন দিচ্ছে। তার ফোন তো দাদু বিয়ের দিনই ভেঙে দিয়েছিল ইউনোকে কল দিবে বলে জোর করেছিল যখন। আবার ফোন বাজছে, তে রিসিভ করলো। এবার ফোন ধরে কিছু বলতেই যাবে তার আগে ওপাশ থেকে কর্কশ কণ্ঠস্বরে কথা ভেসে উঠলো, এতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ধরছিলে না কেন? তে বুকে 2-3 বার ফু দিয়ে নিল। সে নরম সুরে বলল, দাদু উনি ফোন রেখে বাহিরে গিয়েছেন। তে কণ্ঠস্বর শুনে মিনহুর বুকটা খা খা করতে লাগলো। তিনি মোমের মতো পুতুলের গায়ে হাত তুলেছেন গতকালকে। তিনি বললেন, তোমাদের হয়েছেটা কি? একজনকে পেলে আর একজনকে পাওয়া যায় না। তে কি বলবে বুঝতে পারছে না। সে থেমে বলল, দাদু ও বাইরে থেকে ফিরলে তোমাকে কল করতে বলবো। এই কথা বলে সালাম দিয়ে কলটা কেটে দিল। মিনহোকে আর কিছু বলার সুযোগই দিল না। তের এরকম ব্যবহার সম্পর্কে মিনহো অবগত, কারণ তে যখনই অভিমান করে পরিবারের কারোর উপর তখনই সে সালাম দিয়ে ফোনটা কেটে দেয়। মিনহো দীর্ঘশ্বাস ফেলে বলে, কবে যে তুমি বুঝবে তোমার ভালোর জন্যই করছি সব। রাত 3টা বাজে, কিন্তু জঙ্কুকের আসার কোনো নামগন্ধ নেই। এদিকে তে এতক্ষণ গায়েব ছিল, আর এখন জঙ্কুক। তে কান্না করে করে নাক মুখ ফুলিয়ে ফেলেছে একদম। তারপরেও জঙ্কুকের কোনো খোঁজ পাচ্ছে না। একটু হেলে দুলে ঘরে আসছে জঙ্কুক, দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে রয়েছে। সে যে ওভারলোডেড তার হেলদোল দেখেই বোঝা যাচ্ছে। জঙ্কুক নিভু আওয়াজে ডাকলো, তে
জাংকুক দাঁড়িয়ে আছে দরজাতে হেলান দিয়ে, চোখ অসম্ভব লাল তার। তে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? জাংকুক এগিয়ে এসে তার মুখটা উঁচু করে ধরে তার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিলি? তে থমকে যায়। হ্যাঁ, সে এখনো জাংকুক নামের মানুষটাকে ভালোবাসে। ভালোবাসা কখনো হারায় না। অবহেলা আর ফেলনাতে সব হারিয়ে ফেলে মানুষ। ভালোবাসার তীব্র যন্ত্রণা সবাই কম বেশি জানে। তে ধীর আওয়াজে বলল, তুমি ড্রিঙ্ক করেছো? জাংকুক মলিন হাসলো, তারপর বলল, তোর মাঝে নেশা করতে চাই, দিবি করতে একটু? জাংকুকের এরকম কথা শুনে তের বুকে তোলপাড় লাগিয়ে দিল। বুকের ভেতর ধুকপুক করে জানান দিচ্ছে ভালোবাসার অতল সাগরে ভেসে যেতে। রক্তের কণাগুলো শিরশির করে সারা শরীরে বয়ে যাচ্ছে। তে সরে আসতে চাইলে জাংকুক তার কোমর আর একটু কাছে টেনে বলল, বল না তে, তোর মাঝে একটু ডুব দিতে দিবি? প্রমিস, সবটুকু দিয়ে দেব। তে বলল, আপনি নেশার ঘরে এসব কি বলছেন? পরে ঘুম থেকে উঠে ঠিকই বলবেন যে তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস। জাংকুক থেকে আর একটু নিজের সাথে মিশিয়ে নিল, তার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তোর নেশার ঘরে পড়েছি, এমন ভাবে আচার খেয়েছি যে উঠতে পারছি না রে। চল না প্রেম প্রেম খেলি। এরকম খেলা আমি খেলবো না, সরুন। তে জাংকুককে মৃদু ধাক্কা দিয়ে বলল। জাংকুকের কোনো নড়চড় নেই, সে তের ঘাড়ে নিজের নাক ঘষতে ব্যস্ত। সে বলল, তে, কেন বুঝিস না তোকে কতটা চাই আমি? জাংকুক কথাটা বলে তের গায়ে ঢলে পড়ল। বেহুশ হলো নাকি নেশায় বুঁদ হয়ে গেল তে বুঝতে পারল না। তবে জাংকুকের ভারী জিম করা শরীরের ভার তে নিতে পারছে না। সে আস্তে আস্তে জাংকুককে বেডে শুইয়ে দিয়ে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে তখন। তের প্রতিটা দীর্ঘশ্বাসে জাংকুকে দেওয়া অবহেলা নামক ক্লান্তি। সকালবেলা তে উঠে গেছে রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার কারণ হলো আজকে নিজের হাতে সব বানাবে। জাংকুকের ফেভারিট আলু আর পরোটা। নিজের জন্য আলু পরোটা, পায়েস, ব্যাস নেমে পড়ল মিশনে। জাংকুকের ঘুম ভাঙলো যখন মাথাটা বেশ ভার লাগছে। মনে করার চেষ্টা করছে সে কোথায় আছে। কাল রাতে তেকে বকাবকি করে নাইট ক্লাবে গেছিল, সেখান থেকে ওভার ড্রাঙ্ক হয়ে এসেছে বাড়িতে। তারপর আর কিছুই মনে নাই তার। পাশ ফিরে দেখে ঘড়িতে 9টা বাজে। তেও নেই ঘরে, কোথায় গেল? এমনিতেই কাল অনেক মিসবিহেভ করে ফেলেছিল। জাংকুক উঠে আগে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিজের কাপড় জামা চেঞ্জ করে নিচে যাচ্ছে তেকে খুঁজতে। জাংকুক সিঁড়ি বেয়ে নামছে আর বলছে, এই মেয়ের লুকানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আমাকে সিআইডির মতো খোঁজাচ্ছে যে। লাস্ট 2 ঘন্টা যাবত তে রান্নাঘরে আছে। পায়েস আর আলুর দম হয়ে গেলেও কিন্তু পরোটাগুলো একটাও গোল হচ্ছিল না। রাগে দুঃখে তে কান্না আসছে। মুখে তার আটা মাখামাখি, হাতের বেশ খানিকটা জায়গা সে পুড়িয়ে ফেলেছে। জাংকুক নিচে এসে আগে রান্নাঘরে নজর দিল। রান্নাঘরে তের মুখটা আটায় মাখামাখি দেখে ফিক করে হেসে দিল জাংকুক। এই রূপেও তেকে মোহনীয় লাগছে জাংকুকের কাছে। সে ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে। তে কোমরে আঁচল গুজে পরোটা বেলছে, কিন্তু যতবারই সে বেলছে ততবারই সেটা গোল হওয়া বাদে ভিন্ন আকৃতি ধারণ করছে। জাংকুক পরোটার আকৃতি দেখে তের উপর মায়া আসার বদলে তার আটার উপর মায়া আসলো উল্টো। জাংকুক পিছন থেকে বলে উঠল, তুই মনে হচ্ছে আটার মার্ডার করে ফেলবি। ইস, কি হাল ওদের। জাংকুকের কথা শুনে তে চমকে ওঠে। পিছনে ফিরে তাকাতে গেলেই তার আগে জাংকুক তের পেটে নাভির ভাঁজে নিজের 2 হাত দিয়ে পিছন থেকে ধরে ফেলে। গরম ভেজা পিঠ লেগে আছে জাংকুকের বুকে। তের উন্মুক্ত গলাতে মুখ ডুবালো জাংকুক। ছোট ছোট অনেকগুলো চুমু খেলো। সেই চুমুতে ঘায়েল হচ্ছে তে। জাংকুকের হাত বিচরণ হচ্ছে তের উন্মুক্ত পেটে। হুট করে পোড়ার গন্ধ গেল তের নাকে। সে আর্তনাদ নিয়ে চিল্লিয়ে বলল, আমার আলুর পরোটা শেষ। তে এত জোরে চিল্লিয়েছে যে জাংকুকের জানটা ধুকপুক করছে। জাংকুক তার কোমরে একটা চিমটি দিয়ে বলল, মাথার সমস্যাটা কি তোর দিন দিন বাড়ছে? এদিকে জাংকুক যেখানে চিমটি দিয়েছে ইতিমধ্যে সেখানে জ্বালা শুরু হয়েছে। তে দাঁতে দাঁত কেটে
সহ্য করলেও হাতে তার ছিল বেলুন চাকি। সেটা দিয়ে জঙ্কুকের কোমরে দিল এক কোটা। জঙ্কুকের লাগেনি, তবুও ঠাট্টার সুরে বলল, আমাকে মারতে পারলি তুই? তে রেগে বলল, আপনার এই প্রেম প্রেম খেলার জন্য আমার পরোটা পুড়ে যাচ্ছে, বজ্জাত লোক। জঙ্কুক ভুরু কুঁচকে বলল, এটা কি খেলা? তে থতমত খেয়ে গেল। আসলে জঙ্কুক যা বলেছে নেশার ঘুরে বলেছে। তখন সে কিছু বলতেই যাবে, তার আগে জঙ্কুক তার কোমরটা নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, এসব খেলা দ্রুতই শিখবো, তুই শুধু সাপোর্ট দিতে থাক। তে অবাকের সপ্তম পর্যায়ে লাল নীল হতে শুরু করেছে। মানে এই বজ্জার লোকটা সব মনে আছে, শুধু শুধু তার সামনে নাটক করছিল। তে তাড়া দিয়ে বলল, ছাড়ো, আমার পরোটা হয়নি এখনো তোমার জন্য। জঙ্কুক ছাড়লো না, আরো শক্ত করে ধরে বলল, এইভাবে হবে না, চল তোকে নতুন পদ্ধতিতে পরোটা বানানো শেখাই। তে আস্তে করে বলল, আপনার পদ্ধতিগুলো আপনার মতোই খতরনাক হবে, তা আপনার বলার ভঙ্গিমা দেখেই বুঝছি। জঙ্কুক তার কোমর না ছেড়ে তার কোমরের ভিতর দিয়ে দু হাত ঢুকিয়ে নিল। তারপর সে তের দু হাতের মাঝে নিজের হাত নিয়ে রুটি বেলতে আরম্ভ করলো। এসব করতে করতে জঙ্কুক তের ঘাড়ে অসংখ্য চুমু দিয়েছে। তে শিউরে উঠে সরতে চাইলে জঙ্কুকের চোখ পাখানো দেখে থেমে গেছে। এইভাবে রুটি বেকাটারা হলে জঙ্কুক একটা স্টিলের বাটিতে আটার উপর চাপ দিয়ে কেটে ফেললো, যার ফলে রুটিটা গোলাকার হয়ে গেল। তের মুখটা বিস্ময়ে হা হয়ে গেছে। সে বলল, এটা তো জানতামই না আমি, কি ইজি। জঙ্কুক বলল, মাথায় গোবর থাকলে এসব জানা লাগে না। জঙ্কুকের কথাই তে নাক ফুলিয়ে বলে উঠল, পদ্ধতিটা বললেই হতো, এত ঢং না করে। জঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে তার চুল কানের পিছনে গুজে দিয়ে বলল, এটাকে বলে প্রেম প্রেম খেলার পদ্ধতি। শুধু নমুনা দেখালাম তোকে, এখনো রুলস দেখিয়ে তোকে অংশগ্রহণ করানো বাকি আছে। তের চোখ বড় বড় হয়ে গেল, আর তের গোল গোল চোখ দেখে জঙ্কুক বাঁকা হেসে বলল, লেটস স্টার্ট বেবি। দিন যায় মাস যায়, কিন্তু জঙ্কুক আর তের সম্পর্কের কোনো উন্নতি হয় না। জঙ্কুক কাছে আসতে চেয়েছে যতবার, ততবারই তে তাকে বাধা দিয়েছে। তার কারণ এই না যে ইউনোকে ভালোবাসতো, ইউনো তার শুধু বেস্ট ফ্রেন্ড ছিল, তার সুখ দুঃখের সকল কিছুর সাথী ছিল ইউনো। একদিন সন্ধ্যাবেলায় প্রচুর তুমুল বেগে বর্ষণ হচ্ছে। তে আজকে হলুদ রঙের শাড়ি পরেছে। জঙ্কুক এখনো অফিস থেকে ফেরেনি, তারা এখন একটা ফ্ল্যাটে থাকে। তার দাদাজান হয়তো চেয়েছিলেন এভাবে কিছু একান্ত সময় কাটাক, যেন তারা একে অপরের ভুল বোঝাবুঝি দূর করতে পারে। তে ওই সময় হুমায়ুন স্যারের অপেক্ষা বইটি পড়ছিল। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল খুব। মনটা এমনিতেই বিষণ্ণতায় ভরপুর ছিল, তার উপর এরকম ঝুমঝুম বৃষ্টির নজর কাটছে বারবার। গুটি কয়েক পায়ে বারান্দায় গিয়ে তে দু হাত মেলে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির ফোঁটা তার সারা শরীর ভিজিয়ে দিয়ে একাকার করছে। শিফনের শাড়িটা ভিজে লেপটে গিয়ে একাকার হয়ে আছে তের শরীরে। বৃষ্টি উপভোগ করছে তে। অফিস থেকে বেরিয়ে মাত্র গাড়ি নিয়ে ফ্ল্যাটে পৌঁছালো জঙ্কুক। আজকে বেশ লেট হয়ে গেছে। শেষ মুহূর্তে একটা জরুরি মিটিং পড়াতে সব এলোমেলো করে দিল। ফ্ল্যাটে কলিং বেল বাজালো না জঙ্কুক। সে ভাবছে হয়তো এই সময় তে ঘুমায়, না হয় পড়তে বসে, তাই ডিস্টার্ব না করে নিজেই ডোর আনলক করে ভিতরে গেল। সে গায়ের কোটটা খুলে সোফায় রাখলো, টাইটাও আলাদা করে নিয়ে খুলে নিল। নিজের রুমে গিয়ে দেখলো তে কোথাও নেই। বুকটা কেমন ছ্যাঁত করে উঠলো। তাদের কয়েকটা বোতাম খুলে নিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সে কোথায় গেল ভেবে পাচ্ছে না। জঙ্কুক বাইরের দিকে বের হতেই যাবে, তার আগেই তার নজর গেল বারান্দায় বৃষ্টি উপভোগ করা পরিটার দিকে। বুকের হৃদস্পন্দনটা থমকে গেছে, পাটা নিজের অজান্তেই তার দিকে ছুটে চলেছে। যেতে যেতে তার পিছনে গিয়ে দাঁড়ালো জঙ্কুক। তে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে নিজেকে ভেজাচ্ছে। জঙ্কুকের নিজেকে বেশ আমার লাগছে দেখে দেখে এই অবস্থায়। তার দু হাত প্রসারিত করে তের কোমর জড়িয়ে ধরলো। ঠান্ডা হাত হয়ে গেছে বৃষ্টির কারণে, কিন্তু তের পেটটা নরম তুলতুলে আর গরম হয়ে আছে। শিউরে উঠলো তে। অনুভূতি জানান দিচ্ছে এটা আর কেউ নয় জঙ্কুক ছাড়া। তে সামনের দিকে ঘুরে আসতে চাইলেই জঙ্কুক কোমরটাকে নিজের সাথে মিশিয়ে দিয়ে বাধা দেয়। জঙ্কুক ফিসফিস করে বলে তের গানের কাছে, মৃদু শব্দে নড়তে মানা করে। এরকম ফিসফিসিয়ে বলা তের বুকের ভেতরটা বারবার নাড়া দিয়ে যাচ্ছে। বুকের ভেতরের প্রাণ পাখিটা ভালোবাসা পাওয়ার জন্য ছটফট
এভাবে চুমু খেতে খেতে জাঙ্কুক কেমন অস্থির হয়ে গেছে। তেকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁটের মিলন ঘটালো। তের কেন যেন বাধা দিতে ইচ্ছা করছে না, উজাড় করে ভালোবাসতে ইচ্ছা করছে জাঙ্কুককে। সে জাঙ্কুকের চুল দু হাত দিয়ে মুঠো করে ধরে, সেও জাঙ্কুকের ঠোঁটটা আঁকড়ে ধরে। চুমু খেতে খেতে তারা তাদের বেডরুমে চলে যায়। বাইরে চলছে বিদ্যুতের আওয়াজ, আর এদিকে দুজনের মনের ভেতর বেসামাল। তের কাঁধ থেকে শাড়িটা সরানোর সময় জাঙ্কুক থমকে গেল। তার শ্বাস প্রশ্বাস এত দ্রুত চলছে যে চাইলেও আজকে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সে তের দিকে চেয়ে রইল। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের ঘাড় ধরে আছে। জাঙ্কুক খুব আস্তে করে বলল, তে। এই ডাকটাই যথেষ্ট ছিল তের বুকে আবারও তোলপাড় করার জন্য। তে যখন জাঙ্কুকের চোখের দিকে তাকালো, সে চোখ জোড়াতে হাজারো ভালোবাসা জানান দিচ্ছে যে সে ডুবতে চায় তার মাঝে, সম্মতি চাইছে তার কাছে। তে জাঙ্কুককে আর একটু কাছে টানলো। দুজনের মুখোমুখিতে একটুও ফাঁকা নেই। তের নিঃশ্বাস খুব দ্রুত পড়ছে, আর সেই গরম নিঃশ্বাসগুলো জাঙ্কুকের মুখের ওপর পড়ছে। তারা জানান দিচ্ছে সে শুধু তোমার। জাঙ্কুকের অপেক্ষা না করে তের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট চেপে ধরলো। অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তের কাঁধ থেকে শাড়িটা সরিয়ে দূরে ফেললো, হালকা করে পেটে চাপ দিল। এরকম সুখে তের মরে যেতেই মন চাচ্ছে। আলো নিভে গেল। ভালোবাসার প্রজাপতিগুলো খেলা করছে, একে অপরকে আলিঙ্গন করতে ব্যস্ত তারা। Hey, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it, touch it, bring it, pay it. 2 বছর পর হাসপাতালে করিডোরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। একটু পর বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। একটা নার্স তোয়ালে করে একটা বাচ্চা নিয়ে আসে। নার্সটা হাসি মুখে বলল, মেয়ে হয়েছে স্যার। জাঙ্কুক বাচ্চার মুখের দিকে তাকিয়ে নার্সকে জিজ্ঞাসা করলো, আমার তে? নার্স মুচকি হেসে বলল, সি ইজ অলসো অলরাইট। আপনি দেখা করতে পারেন গিয়ে। নার্স জাঙ্কুকের হাতে বাচ্চাটা দিয়ে চলে গেল। জাঙ্কুক বাচ্চাটার দিকে তাকিয়ে তার কপালে চুমু দিল। বাচ্চাটাকে কোলে করে নিয়ে তের কাছে গেল। হাসপাতালের বেডে স্লাইন ঝুলন্ত অবস্থায় তে চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক আস্তে করে গিয়ে ডাকলো, তে। তে চোখ মেলে দেখলো তার স্বামী আর সন্তানকে। জাঙ্কুক তার সন্তানকে তের পাশে শুইয়ে দিয়ে বলল, আমাদের তেকুক। তে হাসলো জাঙ্কুকের নাম শুনে। তের ঠোঁটে একটা চুমু খেয়ে জাঙ্কুক বলল, আমার শুধু তুই তে। অতিরিক্ত ভালোবাসি তোকে আমি, অতিরিক্ত চাই তোকে আমার। হ্যালো জান পাখিরা, তো তোমাদের শরীরটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই শরীরটা একটা লাইক করো। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, তো আশা করবো তোমরা আগের চ্যানেলগুলোর মতোই এই চ্যানেলটাকেও সমানভাবে ভালোবাসা দেবে। ওকে, সো লাভ ইউ।